আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে দুপুরে শপথ নেবেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বঙ্গভবনে বাকি 3 উপদেষ্টাকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। নাম, পোশাক, লোগো নয়, পুলিশের গুণগত পরিবর্তন দরকার অভিমত বিশেষজ্ঞদের। পুলিশকে কাজে ফেরাতে সরকারের জোরালো ভূমিকার প্রত্যাশা। এবং অন্তর্বর্তীকালীন সরকারে আসিফ মাহমুদ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হয় খুশির জ্বরে ভাসছে কুমিল্লাবাসী। বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ নেবেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে বঙ্গভবনে তাঁকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে গতরাতে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতির পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। সৈয়দ রেফাত আহমেদ 2003 সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। 2005 সালে তাকে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ দেওয়া হয়। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগ পাওয়া বাকি 3 উপদেষ্টাও আজ শপথ নেবেন। দুপুর 12টায় তাদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। পরাজিত স্বৈরাচার ও তাদের দোসররা ছাত্র জনতার অর্জনকে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশি বিদেশি কিছু গণমাধ্যমে দেশের পরিস্থিতি নিয়ে তারা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করছে বলে দাবি করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তিনি দাবি করেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতনের সাথে বিএনপিকে জড়ানোর চক্রান্ত চলছে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, জাতির মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এক বিভ্রান্তিকর আপনার খবর সংবাদ পরিবেশন করা হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ, জনগণের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছে, যা আমরা মনে করি যে একেবারেই সঠিক নয়। যে এই ধরনের কোনো ঘটনার সঙ্গে বিএনপি তো জড়িত নয়, বাংলাদেশের কোনো সুস্থ স্বাভাবিক রাজনৈতিক দল বা ব্যক্তিও জড়িত থাকতে পারে না। এটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত চলছে, যে চক্রান্তে বাংলাদেশের অর্জিত যে আমরা একটা স্বাধীনতাই বলবো নতুন করে আমরা অর্জন করছি, সেটাকে নস্যাৎ করবার একটা চক্রান্ত শুরু হয়েছে। নাম, পোশাক, লোগো নয়, পুলিশের গুণগত পরিবর্তন দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। পুলিশের চলমান সংকটের জন্য তারা দুষছেন বিসিএস ক্যাডার ও নন ক্যাডারের মধ্যে স্নায়ুযুদ্ধ, ক্ষমতার অপব্যবহার, বেতন ভাতায় বৈষম্য, দলীয় বিবেচনায় পদায়ন ও বিশেষ জেলাকে অগ্রাধিকার। কাল বিলম্ব না করে পুলিশের কাজে ফেরাতে সরকারের জোরালো ভূমিকা আশা করছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। মিজান শাহজাহানের রিপোর্ট। নিরাপত্তার কারণে 5ই আগস্ট থেকে সেবা বন্ধ করে দেয় পুলিশ। পুরানো থানা সংস্কার করে নতুনভাবে কাজ শুরু করছে তারা। তবে এখনো তাদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। সড়ক সামলাচ্ছেন শিক্ষার্থীরা। রাতে ডাকাত আতঙ্কে নির্ঘুম থাকতে হচ্ছে নগরবাসীকে। এখন যে পরিস্থিতি চলছে, এটা উত্তরণ করা কি যাবে সেটা আমরা অনেকেই বলবে, কিন্তু আমরা এখন আতঙ্কে আছি। এখন প্রশাসন খুবই দরকার। পুলিশ ভাইদেরকে অনুরোধ করবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব নিয়েছেন, আমরা অনেক আকাঙ্ক্ষা নিয়ে বসে আছি, উনি এই পরিবেশটা, শৃঙ্খল পরিবেশটা খুব দ্রুত ফিরিয়ে নিয়ে আসবেন। আমরা এই ব্যাপারে খুবই আশাবাদী। শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি উঠেছে পুলিশের সংস্কারের। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বৈষম্য দূর করে শৃঙ্খলা ফেরাতে হবে পুলিশ বাহিনীতে। শুধু পুলিশ কেন, যে কোনো বাহিনীতে বা যে কোনো বড় বড় অফিস, এমনকি বিচার বিভাগেও প্রথম একটা শর্ত হতে হলো ওই নির্দিষ্ট দলের লোক হতে হবে, নির্দিষ্ট জেলার লোক হতে হবে। এইটা যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে কি হবে? এখন আবার যদি একটা রাজনৈতিক দল আসে, শুধুমাত্র জায়গা পরিবর্তন হবে, চরিত্রের কিন্তু পরিবর্তন হবে না। বৈষম্য নিরসন সময় সাপেক্ষ বিষয়, তাই অবিলম্বে পুলিশকে শৃঙ্খলায় আনতে রাষ্ট্রকে কঠোর হওয়ার তাগিদ দেন এই নিরাপত্তা বিশ্লেষক। আইজিপি মহোদয়ের উপরে যতই সুন্দর কথা বলুক, যতই আশাবাদের কথা বলুক, তার উপরে আস্থা রাখতে পারছেন না। এটা অত্যন্ত যৌক্তিক। এখন তাদেরকে শোনাতে হবে একটা এমন নির্ভরযোগ্য জায়গা থেকে যে তোমাদের চাকরি, তোমাদের নিরাপত্তা, তোমাদের কর্তব্যবোধ, তোমাদের পরিবার,
যাবতীয় বিষয় যেটা সরকারের দেখা দরকার সেটা দেখার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। একই সাথে তাদেরকে একটা সময়সীমা বেঁধে দেওয়া হবে, এই সময়ের মধ্যে তোমরা যদি দায়িত্বে না ফেরো তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এটা 5 দফা 6 দফা 8 দফা না মানলে শেষ পর্যন্ত আমরা 1 দফায় যাব, এ ধরনের কোনো ধরনের দাবি দেওয়া ইউনিফর্মে চলে না। 1861 সালের আইন দিয়ে এই যুগে পুলিশিং চলে না, তাই যুগোপযোগী আইন করার পরামর্শ বিশেষজ্ঞদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। যে ছাত্ররা বন্দুকের গুলি ভয় পায় না তারাই দেশের পরিবহন খাতের সকল নৈরাজ্য দূর করবেন বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। রাজধানীর শাহবাগ মোড়ে তিনি জানান, সড়ক পরিবহনের পাশাপাশি দ্রুত সড়ক নিরাপত্তা আইন এখন সময়ের দাবি। অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে দ্রুত কাজ করবেন বলেও প্রত্যাশা তার। এদিকে রাজধানীর সড়কে এখনও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন সাধারণ শিক্ষার্থীরা। বিস্তারিত মাজারুল হক মুহাজিরের রিপোর্টে। ব্যস্ত ঢাকায় ট্রাফিকের দায়িত্ব পালন কোনো সহজ বিষয় নয়, কিন্তু নতুন বাংলাদেশে রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে ট্রাফিকের কাজ করছে শিক্ষার্থীরা। সাথে বিএনসিসি, স্কাউট, আনসার সহ আছে নিরাপদ সড়ক চাই সংগঠনের সদস্যরা। দীর্ঘ 31 বছর কাজ করে আসা নিরাপদ সড়ক চাই আন্দোলনের ইলিয়াস কাঞ্চনকেও দেখা গেছে শিক্ষার্থীদের সঙ্গে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রয়াত মেয়র আনিসুল হককে স্মরণ করে তিনি বলেন, শুধু নিরাপদ সড়ক নয়, দেশটাকেও এখন নিরাপদ করতে হবে, ভেঙে ফেলতে হবে পরিবহন খাতের সকল নৈরাজ্য। যেভাবে বুক পেতে দিয়েছে ছাত্ররা, তো সেই জায়গায় আমরা এই অপশক্তি থেকে আমরা আমাদের নিজেদের দেশকে রক্ষা করতে পারবো না? ইনশাল্লাহ পারবো আমরা। এই যে আনিস সাহেবের যে একটা প্ল্যান ছিল, আপনার র্যাপিড ট্রানজিট বাস সিস্টেম, এক একটা রোডের মধ্যে এক এক কালারের গাড়ি থাকবে এবং এগুলো একটা সিস্টেমে চলবে, সেই সিস্টেমটা চালু করার জন্য আমি বলবো। এদিন রাজধানীর প্রায় সব এলাকাতেই দেখা গেছে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি। তাদের উৎসাহ দিতে দেশীয় কোমল পানীয় ব্র্যান্ড মোজো সহ পাশে দাঁড়িয়েছে বেশ কিছু সংস্থাও। রোদের মধ্যে তারা ডিউটিকে রোস্টারিং করে সুন্দর করে ডিউটি পালন করতেছে এবং রাস্তাকে সুশৃঙ্খল করেছে। এই ছেলেগুলো কখনোই তার মায়ের হয়তো কুল থেকে কখনো বের হয়নি। আমাদেরকে সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো হেল্প করছে। এখানে আমাদের এখানে কোনো ধরনের কোনো ব্যাড এক্সপিরিয়েন্স নেই। প্রবলেম হচ্ছে, তারপরে আমরা চেষ্টা করতেছি তাদেরকে আটকাই দিয়ে 10-15-20 মিনিট আটকে রেখে যেন তাদেরকে বুঝে। আমাদের ধৈর্য কম, যাত্রী ধৈর্য কম, সবাই আগে যেতে চায়, ওভারটেকিং এর টেন্ডেন্সিটা বেশি আমাদের এখানে। যদিও শিক্ষার্থীরা প্রতি মোড়ে মোড়ে ড্রাইভিং লাইসেন্স চেক করায় কিছুটা সময় লাগলেও শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান সবাই। কোটা সংস্কার থেকে দেশ সংস্কার, কাঙ্ক্ষিত বিজয় তাদের আসলেও এই শিক্ষার্থীরা থেমে নেই। কোনো কিছুই তাদের কাছে আর অসম্ভব নয়। তাই তো আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এই শিক্ষার্থীরা কাজ করতে চায় দেশের প্রতিটি ক্ষেত্রে, গড়তে চায় সোনার বাংলাদেশ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক কুমিল্লার ছেলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সফল আন্দোলন শেষে অন্তর্বর্তীকালীন সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হয় খুশির জোয়ারে ভাসছেন তার গ্রামবাসী। গর্বিত এই সন্তানের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে এলাকার বিভিন্ন মসজিদে। আসিফকে ঘিরে নতুন দিনের স্বপ্ন দেখছেন তারা। কুমিল্লার প্রতিনিধি খায়রুল আহসান মানিকের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। এই মাঠেই হেসে খেলে 8-10 জনের মতো বড় হয়েছেন আসিফ মাহমুদ। তবে যৌবনের প্রথম প্রহর না পেরোতেই নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন কুমিল্লার এই কৃতি সন্তান। মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামের স্কুল শিক্ষক বিল্লাল হোসেন ও রোকসানা আক্তার দম্পতির একমাত্র ছেলে আসিফ। বাবার চাকরির সুবাদে কুমিল্লাতেই 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন তিনি। পরে ঢাকার তেজগাঁও হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কোটা সংস্কার আন্দোলনে আসিফের ভূমিকা দেখেছে পুরো বিশ্ব। এখন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। এতে উচ্ছ্বাসের শেষ নেই তার এলাকাবাসীর। আসিফ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছে, আমাদের খুব আনন্দ লাগে। অনেক ভালো ছেলে, সে এত বড় একটা পদ পাইছে, আমরা সবাই গর্বিত। তবে আন্দোলনের দিনগুলো মোটেই সহজ ছিল না তার পরিবারের জন্য। সন্তানের গুম হওয়ার কথা শুনে ঢাকায় ছুটে এসেছিলেন তার বাবা মা। খোঁজ না পেয়ে বিভিন্ন থানা এমনকি মর্গেও হন্যে হয়ে খুঁজেছেন ছেলেকে। ওর সাথে আবার মোবাইলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। থানাতে মিসিং ডায়েরি করবার জন্য চেষ্টা করি, কিন্তু ওসি সাহেব মিসিং ডায়েরিটা নেয় নাই। বেওয়ারিশ লাশ যেখানে রাখা হয় হাসপাতালে মর্গে,
ওই জায়গাতে গিয়ে শেষের সন্ধান করি। আসিফ মাহমুদের ছোট বোন ইফাত জাহান লামিয়া জানান, আন্দোলনের সময় বারবার ভাইয়ের মৃত্যুর খবর আসায় মানসিকভাবে ভেঙে পড়েছিল পুরো পরিবার। দুর্বিষহ সেই দিনগুলো শেষ হয়েছে। এখন তার ভাই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, তাই বোনের খুশি যেন বাঁধ ভাঙা। যেদিন আমরা এই স্বাধীনতাটা হইলো এর দিন সকালবেলাও ভাইয়াদের উপর গুলি চলছিল, একটুর জন্য বাচ্চা গেছে, ভাইয়ের সামনে 2টা লাশ পড়ছে। ভাই আমাদেরকে এই কথাটা বলছে, মানে আমরা সবসময় অনেক আতঙ্কে ছিলাম কোন সময় কি হয়ে যায়। আর এখন যেটা হয়েছে এটা তো আমরা ভাবিও নাই যে এত বেশি পামো। আল্লাহর কাছে শুধু এতটুকু দোয়া ছিল যে আমার ভাইয়া যাতে বাচ্চা থাকে, এটা তো বেশি বাইরে পাইছে। আসিফ মাহমুদ যেন তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, সেই প্রত্যাশা গ্রামবাসীর। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। সরকার পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর বাজারে। এরই মধ্যে কমেছে সবজি, ডিম, মাংস সহ নিত্যপণ্যের দাম। বাজার নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক শফিকুর রহমান। এখানে অনেকগুলো হাত আছে, অনেকগুলো, এবং ইভেন আমরাও কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু এই যে হিডেন যে বিষয়গুলো আছে পরিবহন থেকে শুরু করে এই সব কিছু কিন্তু আমরা করতে পারিনি। এখন সময় আসছে আমরা সেই জায়গাগুলোতে আমরা পুরোপুরি ট্রান্সপারেন্ট থাকতে চাই। এবার আন্তর্জাতিক সংবাদ। টানা পঞ্চম দিনের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। এরই মধ্যে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার 10 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছেন। গত 2.5 বছরের যুদ্ধে রাশিয়া ইউক্রেনের এটি সবচেয়ে বড় হামলা। হামলার মুখে শনিবার থেকে ইউক্রেন সীমান্ত লাগোয়া 3টি অঞ্চলে পাল্টা বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া। মস্কো এই হামলাকে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান হিসেবে বর্ণনা করছে। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে 5 দিনে রাশিয়ার 10 কিলোমিটারের বেশি অগ্রসর হয়ে বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে কিয়েভ। এরপর থেকেই অঞ্চলটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত মঙ্গলবার সকালে ইউক্রেনের সেনারা সীমান্ত পার হয়ে রাশিয়ার পশ্চিমের কুরস্ক অঞ্চলে হামলা শুরু করে মস্কোকে চমকে দেয়। তবে এর মধ্যে ইউক্রেনের 1/2 সামরিক যান ধ্বংসের কথা জানায় ক্রেমলিন। এবারে জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। টাইব্রেকারে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে এফএ কমিউনিটি শিল্ডের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। এই নিয়ে সপ্তমবারের মতো এই প্রতিযোগিতার ট্রফি জিতল পেপ গার্দিওলার দল। ওয়েম্বলিতে আক্রমণ পাল্টা আক্রমণের খেলায় প্রথমার্ধে কোনো দলই গোল পায়নি। 82 মিনিটে আলহান্দ্রো গার্নাচো এগিয়ে নেন টেন হাগের দলকে, যদিও সেই উৎসব বেশিক্ষণ টেকেনি। 89 মিনিটে সিটিকে সমতায় ফেরান বের্নার্দো সিলভা। এরপর খেলা গড়ে টাই ব্রেকার। সেখানে জেডন সানচোর শট ফিরিয়ে দেন সিটি গোলরক্ষক, আর ইভানসের শট চলে যায় পোস্টের উপর দিয়ে। তাতে 7-6 ব্যবধানে জিতে মৌসুমের সূচনাসূচক ট্রফি ঘরে তুলল পেপ গার্দিওলার দল। স্বাগতিক ফ্রান্সকে কাঁদিয়ে অলিম্পিকে বাস্কেটবলের স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্র। যদিও প্যারিসের বের্সি অ্যারেনায় ম্যাচের লম্বা সময় ধরে এগিয়ে ছিল ফ্রান্স, কিন্তু স্টিফেন কারির ঝলকে ফাইনালের মোড় ঘুরে যায়। কারি একাই এনে দেন 24 পয়েন্ট। তাতেই স্বাগতিকদের হারিয়ে টানা পঞ্চমবারের মতো ছেলেদের বাস্কেটবলে সোনা জিতল যুক্তরাষ্ট্র। মার্কিনদের জয়টা 98-87 পয়েন্টের। কিংবদন্তি লেব্রন জেমস এনে দেন 14 পয়েন্ট। 39 বছর বয়সী জেমস এই নিয়ে তৃতীয়বারের মতো অলিম্পিকে সোনা জিতলেন। কেভিন ডুরান্ট তো ইতিহাস গড়লেন। প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে অলিম্পিক বাস্কেটবলে তিনি জিতলেন 4টি সোনা। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে দুপুরে শপথ নেবেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বঙ্গভবনে বাকি 3 উপদেষ্টাকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। নাম, পোশাক, লোগো নয়, পুলিশের গুণগত পরিবর্তন দরকার, অভিমত বিশেষজ্ঞদের। পুলিশকে কাজে ফেরাতে সরকারের জোরালো ভূমিকার প্রত্যাশা। এবং অন্তর্বর্তীকালীন সরকারের আসিফ মাহমুদ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হয় খুশির জোয়ারে ভাসছে কুমিল্লাবাসী। বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন।
দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।